আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক ইংরেজি 40তম পিসিএস। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানব। এই ক্লাসে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব সম্পর্কে জানব। এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের জ্ঞান ছাড়া আমরা ভয়েস করতে পারবো না। সিম্পল সেন্টেন্সের একরকম ভয়েস, কম্পাউন্ডের একরকম, কমপ্লেক্সের একরকম। এই সিম্পল সেন্টেন্সের ন্যারেশন একরকম, কম্পাউন্ডের আর একরকম, কমপ্লেক্সের আর একরকম। এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের ধারণা ছাড়া আমরা কখনোই বলতে পারবো না কোনটা প্রিন্সিপাল ক্লোজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ, কোনটা নাউন ক্লোজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। একই সাথে তোমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে কম্পাউন্ডের একরকম ট্যাগ কোশ্চেন এবং কমপ্লেক্সের আর একরকম ট্যাগ কোশ্চেন। তো চলো আমরা শুরু করি। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স গঠন অনুসারে এই সেন্টেন্স হলো তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে বা সেন্টেন্স থাকে। কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, একাধিক স্বাধীন বাক্য বা প্রিন্সিপাল ক্লজ। একাধিক স্বাধীন বাক্য অথবা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। যদি তোমার কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফর আরও কিছু আছে, পরবর্তীতে জানবো। কমপ্লেক্স হলে কি? কমপ্লেক্স মানে জটিল। জটিল কখন হয় জীবন? যখন অন্য কেউ শর্ত আরোপ করে দেয়, কারণ দেখায় যে এই জন্য এইটা করতে হবে বা এইটা না করলে এইটা দিব না, সেই জাতীয় বাক্যগুলোকে আমরা কি বলবো? জটিল বাক্য। যেমন একটি প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক কি সাবঅর্ডিনেট ক্লোজ অথবা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হলো ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝে থাকে, সিন্স, অ্যাজ মানে কারণ বোঝায়, সিন্স, অ্যাজ, বিকজ এগুলো দ্বারা কারণ বোঝায়, শর্ত। ইফ, আনলেস, আনটিল, টিল, তারপরে ফলাফল, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, বৈপরীত্য, দো, অলদো, ইভেন দো, তুলনা, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, সো ড্যাশ 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 অ্যাজ এবং দেন। আরও কিছু হলো কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার আছে, আমরা পরবর্তীতে জানবো। তো এই কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটো বাক্য যুক্ত থাকে। কম্পাউন্ড সেন্টেন্স হইতে গেলে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা একাধিক বাক্য যুক্ত থাকে এবং সিম্পল সেন্টেন্স হতে গেলে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ বা সরল বাক্য থাকে। তো চলো আমরা সেলফ টেস্ট সম্পর্কে দেখি যে তোমরা এই প্রশ্নগুলো কতটুকু আনসার করতে পারো। জ্যাক অ্যান্ড হিজ মাদার ওয়েন টু টাউন অ্যান্ড বট সাম ক্লথস। তার মানে এখানে কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তবুও এটা তোমরা ভাবতে পারো যে কম্পাউন্ড সেন্টেন্স। না, এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। হি ইজ বেটার দেন আই, তোমরা ভাবতে পারো যে এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। না, এটা আসলে সিম্পল সেন্টেন্স না, এটা কমেন্ট বক্সে লিখো। দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট অ্যাওয়ে, তোমরা ভাবতে পারো এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স না। হাসান স্যাং অ্যান্ড ডান্স, ভাবতে পারো কম্পাউন্ড সেন্টেন্স, এটাও কম্পাউন্ড সেন্টেন্স না। হাসান স্যাং অ্যান্ড হি ডান্স, এটা ভাবতে পারো কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স। অ্যাজ হি ইজ, এখানে সাবঅর্ডিনেট কনজাংশনও আছে এবং কোঅর্ডিনেট কনজাংশন আছে। এটা সিম্পল না কম্পাউন্ড না কমপ্লেক্স? তো চলো তোমাদের এই সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করি। ছাত্রীরা, আমাদের প্রথম সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স। কি বাক্য? সরল বাক্য। তো এটা অন্তত কনফিউজিং এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, তোমরা একটু দেখো। তাহলে এই সিম্পল সেন্টেন্স জানতে হলে আমাদের প্রথম জানতে হবে যে নন ফাইনিট ভার্ব কী, সেকেন্ড জানতে হবে আমাদের ক্লজ কী। তো নন ফাইনিট ভার্বে তোমরা তিনটা ভার্বের রূপকে নন ফাইনিট ভার্ব বলবো। অক্সিলারি ছাড়া ভার্বের সাথে আইএনজি, যে কোনো জায়গায় যদি দেখো ভার্বের কী দেওয়া আছে? আইএনজি, কিন্তু তার পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নাই, এইটা নন ফাইনিট ভার্ব। তো অক্সিলারি ভার্বের ক্লাসগুলো দেখে আসতে পারো তোমরা, আমার ক্লাসে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। 2 নম্বরে কি? অক্সিলারি ছাড়া ভার্বের ভিতরি, কোথাও হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ছাড়াই যদি ভার্বের সাথে কী দেওয়া থাকে? ভিতরি, সেটাও নন ফিনিট ভার্ব। অথবা হ্যাভিংয়ের পরও যদি ভিতরি থাকে সেটাও নন ফিনিট ভার্ব। তারপরে টু প্লাস ভার্ব, এটাকেও নন ফিনিট ভার্ব। তাহলে নন ফিনিট ভার্ব পড়লাম আমরা অক্সিলারি ছাড়া ভার্বের সাথে আইএনজি, অক্সিলারি ছাড়া ভি3, টু প্লাস ভার্ব আর হ্যাভিং প্লাস ভি3, এই 3 প্রকার ভার্বের রূপকে নন ফিনিট। তো দেখো একটা ছকের মাধ্যমে আমরা লিখি যে গো, ওয়েন, গন, গোয়িং, গোজ, টু গো। তাহলে এই গোটাকে প্রেজেন্ট ফর্মও বলতে পারি, বেস ফর্মও। তো তোমরা সুবিধার জন্য পড়বা বেস ফর্ম, যেটা দ্বারা শুরু। বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম, জিরান অথবা পার্টিসিপল, এখানে পার্টিসিপল বলতে হয়। তারপরে ভি5 ফর্ম, যাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, তা এটা বেস ফর্মও হতে পারে। তারপরে হলো টু গো, যাকে বলি ইনফিনিটিভ ফর্ম। তো তোমরা দেখো তাহলে গো, ওয়েন, গন, গোয়িং, গোজ অথবা কি টু গো। তাহলে এই যে গো, ওয়েন, গন, গোয়িং, টু গো, এর মধ্যে হলো
নন ফিনিট ভার্ব কোনটা? অক্সিলারি ছাড়া আইএনজি। তার মানে অক্সিলারি ছাড়া আইএনজি, এটা হলো নন ফিনিট ভার্ব। অক্সিলারি ছাড়া V3, এটাও হলো নন ফিনিট ভার্ব। আর হলো 2 প্লাস বেস ফর্ম, এটাও কি ভার্ব? নন ফিনিট। তার মানে নন ফিনিট সম্পর্কে আমার আইডিয়া আসলো যে V3 ফর্ম, আইএনজি ফর্ম আর কি ফর্ম 2 প্লাস গো। আর বাকিগুলো ভার্ব হলো ফিনিট ভার্ব। যদি বলো আই গো, ফিনিট। আই এম গোয়িং, তবুও ফিনিট। হি ওয়েন, ফিনিট। তারপরে যদি বলো এই ভার্বগুলোর যদি পূর্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড দাও তাহলে ফিনিট। আই হ্যাভ গন, ফিনিট, কিন্তু আই গন নন ফিনিট। হি ইজ গোয়িং, ফিনিট। শুধু যদি বলো হি গোয়িং, নন ফিনিট। আর এটাও ফিনিট, আর এটা যে অবস্থায় আসুক সবসময় নন ফিনিট। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে লিখছি একটি মাত্র ক্লজ থাকবে। কয়টি ক্লজ থাকবে? একটি ক্লজ। তাহলে ক্লজ হওয়ার শর্ত আবার একটি সাবজেক্ট। একটি কি সাবজেক্ট? একটি ফিনিট ভার্ব। মূলত হলো যদি সাবজেক্ট একটা থাকে, ফিনিট ভার্বও কি একটা থাকে। এইটাকে আমরা কি বলবো? একটি মাত্র ক্লজ থাকে। একটি মাত্র ক্লজ থাকবে কোথায়? সিম্পল সেন্টেন্সে। আর ক্লজ হতে গেলে একটি সাবজেক্ট, একটি ফাইনিট ভার্ব। যদি ক্লজ হতে হয়, যদি একটা সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, একটা ফিনিট ভার্ব থাকলে কি হবে? সেটা হবে ক্লজ। এরকম যদি একটি মাত্র ক্লজ থাকে, পরিপূর্ণ ক্লজকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। কিন্তু একটি সাবজেক্ট এর অধীন একাধিক ফিনিট ভার্ব আসলেও তা একটি ক্লজ। যদি সাবজেক্ট কয়টা? একটা, কিন্তু ফিনিট ভার্ব আসছে দুইটা, তবুও এইটাকে আমরা একটা ক্লজ ধরবো। দুইটা ক্লজ ধরবো না কেন? দুইটা ক্লজ হতে গেলে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ফিনিট ভার্ব লাগবে। আর এখানে লিখছি একটি সাবজেক্ট, আর কি লিখছি? ফিনিট ভার্ব একটি। তাহলে ক্লজ হলো একটি। ক্লজ দুইটি হতে গেলে দুইটি সাবজেক্ট এবং দুইটি কি লাগবে? ফিনিট ভার্ব লাগবে। তাহলে আমরা বুঝলাম এক কথায় ক্লজ সিম্পল সেন্টেন্স একটি মাত্র ক্লজ। ক্লজ হতে গেলে আমাদের কি লাগবে? ক্লজ হতে গেলে লাগবে একটি সাবজেক্ট, এর অধীন একটি ফিনিট ভার্ব। একটি সাবজেক্ট থাকবে আর একটি ফিনিট ভার্ব হলেই সেটা আমাদের ক্লজ হয়ে যাবে। তো দেখো এখানে একটা বাক্য লিখছি, দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট অ্যাওয়ে। এটা সাবজেক্ট কয়টা? উই, দুইটা। এখানেও সাবজেক্ট আছে দুইটা, কিন্তু এই হ্যাভিং প্লাস V3 ফিনিট ভার্ব না নন ফিনিট ভার্ব? নন ফিনিট ভার্ব। তার মানে এই অংশটা ক্লজ হয়নি। ক্লজ হতে গেলে একটি সাবজেক্ট আছে কিন্তু ফিনিট ভার্ব নাই, নন ফিনিট ভার্ব। তাহলে এটা যদি ক্লজ না হয়, উই ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট কয় নাম্বার ফর্মে আছে? 2 নাম্বার ফিনিট ভার্ব। তাহলে সাবজেক্ট পাইলাম এখানে একটা, ভার্বও পাইলাম একটা। এইটা একটা ক্লজ আর এটা ফ্রেজ। তাহলে এটা ফ্রেজ আর এটা কি হলো? ক্লজ। তাহলে এই পুরা যদি সেন্টেন্স হয় একটি, এটাকে বলবো সিম্পল সেন্টেন্স। মানে একটি মাত্র সাবজেক্ট পাইছি আর একটি ফিনিট ভার্ব। এখানে সাবজেক্ট পাইছি কিন্তু ফিনিট ভার্ব পাইনি, এই জন্য এটা ফ্রেজ, ক্লজ না। তাহলে এখানে কয়টা ক্লজ পাইলাম আমরা? একটি ফিনিট ভার্ব। এটা তাহলে সিম্পল সেন্টেন্স। 2 নম্বরে দেয়া আছে মাশরাফি প্লেইড। দেখো লেখা আছে, কনফিউজিং প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। মাশরাফি প্লেইড অ্যান্ড লেফট দ্য প্লেস। সাবজেক্ট কয়টি? একটি। তার মানে ভার্ব যদিও দুইটি থাকে একটি সাবজেক্টের অধীন, ক্লজ তাহলে কি দুইটা হলো না? ক্লজ হতে গেলে সাবজেক্টও দুইটা লাগবে, ভার্বও কয়টা লাগবে? দুটা লাগবে। তাহলে যেহেতু সাবজেক্ট একটা আছে কিন্তু ভার্ব দুইটা, তবুও এটাকে আমরা কি সেন্টেন্স বলবো? সিম্পল সেন্টেন্স। কারো যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই কনফিউশন থাকবে যারা জানো, আর যারা জানো না তাদের কনফিউশন থাকার কথা না, কমেন্ট বক্সে জানাবো। তারপরে লিখছি হাসান অ্যান্ড হিজ মাদার ওয়েন্ট টু টাউন অ্যান্ড বট আ ল্যাপটপ। তাহলে হাসান এবং তার মা, এখানে হাসান অ্যান্ড হিজ মাদার ওয়েন্ট। ওয়েন্ট হলো ফিনিট ভার্ব, এটা হলো সাবজেক্ট। আবার অ্যান্ড দ্বারা যুক্ত, এখানে ভার্ব পেয়েছি। এইটাকেও আমরা সিম্পল সেন্টেন্স বলবো। ডিরেক্ট এই উদাহরণটি পাবেন আপনারা আহমেদ সদরুদ্দিনের বইয়ের কম্পাউন্ড সেন্টেন্সের ফার্স্ট, আপনারা হলো সিম্পল সেন্টেন্সের কম্পাউন্ড সেন্টেন্সের যে অধ্যায় আছে তার প্রথম পাবেন যে এইটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা আসলে সিম্পল সেন্টেন্স। বিতর্ক থাকলে প্রশ্ন করবেন, কেন এখানে সাবজেক্ট দেয়া নাই? বলতে পারেন যে উজ্জের ব্যাপার না, সাবজেক্ট অবশ্যই আধুনিক ইংলিশে থাকতে হবে। তাহলে হাসান অ্যান্ড হিজ মাদার, সাবজেক্ট ফিনিট ভার্ব, এটা একটা ক্লজ। যেহেতু বলছে অ্যান্ড, এখানে সাবজেক্ট দেয়া নাই, তাহলে এই সাবজেক্টটার অধীনে দুইটা ফিনিট ভার্ব যুক্ত আছে, সেটা হলো বট আর হলো অ্যান্ড। এই জন্য এটা হবে সাবজেক্ট হলো একটা, ফিনিট ভার্ব একটা। এখানে ফিনিট ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে এখানে ক্লোজ ধরেনি। তাহলে পুরাটা সিম্পল সেন্টেন্স। বাই রিডিং, দেখো আইএনজি আছে কিন্তু অক্সিলারি আসছে না? আসেনি, অবশ্যই অক্সিলারি আসেনি। এই যে অক্সিলারি ছাড়া ভার্বের সাথে কি? আইএনজি, নন ফিনিট ভার্ব। সাবজেক্ট নাই এখানে, নন ফিনিট ভার্ব। তার মানে এতটুকু ক্লজ না। ক্লজ কোথায় থেকে? ইউ ক্যান নট গেট এ প্লাস। দেখো গেট প্রেজেন্ট ফর্মও ধরো,
এটাও ধরতে পারো অথবা তুমি এখানেও ধরতে পারো, যাই ধরো এটা ফিনিট ভার্ব, সাবজেক্ট পাইলাম আর ফিনিট ভার্ব পাইলাম, তাহলে এটা একটা ক্লজ, এটাও কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তারপরে লিখছি হামিদ রেড মোর অ্যান্ড হি গট এ প্লাস। এই উদাহরণটা দিয়েছি আমি, এইটার সাথে তুলনা করতে গেলে হামিদ রেড মোর, সাবজেক্ট ফিনিট ভার্ব, অ্যান্ড আবার হলো কনজাংশন আছে, আবার সাবজেক্ট আবার কি ফিনিট ভার্ব। এই যে দেখো কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে পরেও অবশ্যই তোমার সাবজেক্টটা লিখতে হবে, আর কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোর পূর্বে কি দিতে হবে, কমা। যেহেতু এখানে হামিদ আবার এখানে হি, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে উপরের বাক্য যেটা ছিল সাবজেক্ট একটা থাকার কারণে কম্পাউন্ড সেন্টেন্স দেখায়নি। লাস্ট যেটা হলো 6 নম্বর, হামিদ রেড মোর অ্যান্ড গট এ প্লাস। এটাও দেখো কয়টা কনজাংশন, একটা। সাবজেক্ট আছে কি না, এখানে সাবজেক্ট হামিদ, ফিনিট ভার্ব, একটা ক্লোজ এখান থেকে, সাবজেক্ট না থাকার কারণে এইটাও কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তারপরে লিখছি শরীফুল প্লেড ফুটবল, এটা কোচি 6-7 বাচ্চাদের নিয়ম। তাহলে শরীফুল প্লেড ফুটবল, সাবজেক্ট একটা, ফিনিট ভার্ব একটা, তাহলে এইটা এক সাবজেক্ট এক ফিনিট ভার্ব, মানে একটা ক্লজ। একটা ক্লজ হওয়া মানেই সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি বাক্য, যৌগিক বাক্য। এই কম্পাউন্ড সেন্টেন্স নিয়েই যত প্রবলেম। কম্পাউন্ড সেন্টেন্সটা অনেকে বলে যে সিম্পল হয়ে যায় বিশেষ কিছু কারণে, কেউ বলে না আসলে কম্পাউন্ডে থাকে, আমরা দেখি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, দুইটি প্রিন্সিপাল ক্লজ বা দুটি সরল বাক্য, দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে অথবা কি দুটি সরল বাক্য কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত। তাহলে কি কনজাংশন দ্বারা যুক্ত, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি, সংক্ষেপে লিখছি যে ফ্যান বয়েজ। অনেকে এই 7টাকেই শুধু কোঅর্ডিনেটিং কনজাংশন বলে, যেমন এফ ইকুয়াল ফর, এ ইকুয়াল অ্যান্ড, এন ইকুয়াল নট, বি ইকুয়াল কি বাট, ও ইকুয়াল অর, ওয়াই ইকুয়াল ইয়েট, এস ইকুয়াল সো। এই 7টাকেই অনেকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। তবে জেসি নেসফিল্ড সহ পিকেডি সরকার দেয়ারফর, আদারওয়াইজ, দেন, নাও, ওয়েল, স্টিল, হাউএভার, হোয়ারএস, যে কোনো সেমিকোলন বা কোলন, নট অনলি বাট অলসো, বোথ, ড্যাশ ড্যাশ অ্যান্ড, ইদার অর, নিদার নট এবং অ্যাজ ওয়েলকে কি বলে, কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এখন শর্ত হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত হয়, আগেও সাবজেক্ট ভার্ব থাকে পরেও সাবজেক্ট ভার্ব থাকে, কোনো সন্দেহ নাই এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই কনজাংশনগুলোর আগেও কি থাকবে, সাবজেক্ট ভার্ব, পরেও সাবজেক্ট ভার্ব। তাহলে দেখি জ্যাক ডিড দ্য ওয়ার্ক অ্যান্ড হি, তাহলে এখানে সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে, তার মানে নিঃসন্দেহে এটা কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তারপরেরটা কি দেয়া আছে যে জ্যাক ডিড ইট অ্যান্ড লেফট দ্য প্লেস। তাহলে সাবজেক্ট কয়টা, এখানে একটা, ভার্ব কয়টা, একটা, এখানেও ভার্ব আছে, কিন্তু এই ভার্বটার কি সাবজেক্ট আছে, না। তাহলে যেহেতু সাবজেক্ট নাই, আহমেদ সদরুদ্দিন চ্যাট জিপিটি অথবা অনলাইন সহ ইন্টারমিডিয়েটের আগে যে একটা বোর্ড গ্রামার বই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বলা আছে যে এখানে যেহেতু আমাদের সাবজেক্ট দেয়া নাই অথবা কমা দ্বারাও আলাদা করা নাই, তাহলে এই ডিড আর লেফট কম্পাউন্ড ভার্ব হিসেবে বসছে, যার সাবজেক্ট হলো জ্যাক। এই অর্থে এটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। আমরা যে প্রথম উদাহরণ দিয়েছিলাম যে হামিদ অ্যান্ড হিজ মাদার ওয়েন্ট টু টাউন অ্যান্ড বট আ ল্যাপটপ, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত, যেহেতু সাবজেক্ট একবারই দেওয়া আছে, এই অর্থে তারা কম্পাউন্ড সেন্টেন্স বলেছে। তারপরে আমরা দেখি মাশরাফি ওয়ার্ক হার্ড সো হি গট এ প্লাস। তাহলে মাশরাফি আছে, ভার্ব আছে, সো আছে, তার পূর্বে কমাও আছে, তাহলে এটা নিঃসন্দেহে কম্পাউন্ড সেন্টেন্স। আগে পরে সাবজেক্ট ভার্ব, আগে পরেও সাবজেক্ট ভার্ব, মাঝে কনজাংশন আছে। তারপরে নেক্সট উদাহরণটা দেওয়া আছে যে হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে এটাকে আমরা অনেকে জানি যে হলো যদি বাটটা দেয়া না, কমাটা দেয়া না থাকে, আধুনিক গ্রামার অনুসারে এটাকে অনেকেই অনেক বইয়ে বলবে যে সিম্পল সেন্টেন্স, কারণ হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু কিশোর। কিন্তু যদি আমরা এখানে আবার হলো সাবজেক্টটা দেই হি, তাহলেও কম্পাউন্ড হবে, অথবা সাবজেক্ট না দিয়ে যদি কমাটা দ্বারাও আলাদা করে দেয়, তাও বোঝানো যায় যে হি ইজ পোর বাট অনেস্ট। তার মানে এই কমাটা দ্বারাও বোঝায় যে এই সাবজেক্টটা এখানে আবার আছে, মানে ক্লজ তৈরি করার ক্ষেত্রে কমাটা মুখ্য। এই জন্য কম্পাউন্ড সেন্টেন্সে হয় আমরা দ্বিতীয়বার সাবজেক্ট দিব, না হলে কমা দিব। যদি কমাও না দেই, সাবজেক্টও না দেই, তাহলে অনেকে এইটাকে বলে যে সিম্পল সেন্টেন্স হিসাবে আবির্ভূত হবে বা সিম্পল সেন্টেন্স হবে। নেক্সট উদাহরণ দেখি, জ্যাক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কমপ্লিটেড বিবিএ। এখন জ্যাক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, জ্যাক এবং তার ভাই বিবিএ সম্পন্ন করছে, মানে কি
জ্যাকও সম্পন্ন করেছে বিবিএ, জ্যাক কমপ্লিটেড বিবিএ, হিজ ব্রাদার কমপ্লিটেড বিবিএ। দুইটাই এই কমপ্লিট ভার্বটা যদি জ্যাক বিবিএ করে কিন্তু তার ভাই না করে তাহলে বলতে পারবে না। এই জন্য পিকেডি সরকার এবং পিসি দাস এবং নেসফিল বলছে এই বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স। জ্যাক কমপ্লিটেড বিবিএ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, অর্থাৎ অ্যান্ড হিজ ব্রাদার কমপ্লিটেড বিবিএ, মানে দুইজনে বিবিএ কমপ্লিট করতে না করলে এই বাক্যটা লিখতে পারতাম না। এই জন্য একবার সাবজেক্ট লিখলেও বা একবার ভার্বটা লিখলেও এটা কম্পাউন্ড সেন্টেন্সে বলে, কারণ এই কমপ্লিট করতে গেলে এ শুধু করলে হবে না, এও করলে হবে না, একেও আলাদাভাবে করতে হবে, একেও আলাদাভাবে করতে হবে। কিন্তু তারপরে লিখেছি যে হলো জ্যাক অ্যান্ড হিজ ব্রাদার কমপ্লিটেড কি বিবিএ, তাহলে এই যে অ্যান্ড দ্বারা যদি আবার যুক্ত হয়, কি দ্বারা যুক্ত হয়, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ না। অ্যান্ডের ক্ষেত্রে যত সমস্যা, অ্যান্ড যদি দেই আমরা, এটাকে অনেকে বলে যে কম্পাউন্ড সাবজেক্ট। কি সাবজেক্ট? কম্পাউন্ড সাবজেক্ট। এই জন্য এটাকে ধরতে হবে সিম্পল সেন্টেন্স, যে একটি ভাগ জ্যাক অ্যান্ড হিজ ব্রাদার, জ্যাক এবং তার ভাই, তার বাবা এবং তার মা একই সাথে বসছে। অ্যান্ড দ্বারা, যদি অ্যান্ড দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত হয় একটা ভাগ থাকে তাহলে কি বলবো? সিম্পল সেন্টেন্স। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, বোথ, ড্যাশ ড্যাশ অ্যান্ড, ইদার অর, নিদার নর, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত হয়, অর্থাৎ সাবজেক্ট যদি একবারও থাকে, অর্থাৎ ভার্বও যদি একবার থাকে, অনেক গ্রামারিয়ান এইটাকে স্বীকৃত যে থাকলেও কি, একবার ভার্ব থাকলেও এইটা হবে কম্পাউন্ড সেন্টেন্সই হবে। কিন্তু অ্যান্ড, বাট, ইয়েট এগুলোর পর যদি কমা না দেই, এগুলোর আগে যদি কমা না দেই, অথবা দুইবার সাবজেক্ট ব্যবহার না করি, তাহলে এগুলো আমাদের সিম্পল সেন্টেন্স হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে না। তাহলে নেক্সট উদাহরণ, জান্নাত কেম হিয়ার অ্যান্ড হি স্যাং ওয়েল। জান্নাত হলো সাবজেক্ট আর অ্যান্ড হলো কনজাংশন। জান্নাত সাবজেক্ট আর কেম হলো কি ভার্ব, আর পরে আবার হি দেয়া আছে, দেখো হি স্যাং ওয়েল, তাহলে দুই জায়গায় সাবজেক্ট ভার্ব, এই জন্য কি কম্পাউন্ড। তারপরে আছে হি কেম অ্যান্ড স্যাং ওয়েল, কমা দেয়া নাই, কমা না দিলে সিম্পল আর কমা দিলে কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, দুইটি সাবজেক্ট থাকবে এবং দুটি ফিনিট ভার্ব বা দুইটি ক্লজ থাকবে। ক্লজ মানে কি, এদিকেও সাবজেক্ট ওইদিকেও সাবজেক্ট, আর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত। এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলোকে কী কী বোঝায়? এক কথায় আমি লিখে দিছি যে কারণ, শর্ত, ফলাফল এবং ডাব্লিউএস ওয়ার্ড। কারণবাচক, শর্তমূলক, ডাব্লিউএস ওয়ার্ড আর কি ফলাফল জ্ঞাপক শব্দ। কারণ কি, অ্যাজ হি ওয়াজ ইল হি কুডন্ট কাম, যেহেতু সে অসুস্থ ছিল সে আসতে পারেনি, কারণ বুঝাইছে। শর্ত যদি দেয়, যদি তুমি আসো আমি যাব, যদি না তুমি না আসো আমি যাব না। ইফ, তারপরে কি আনলেস, ইন কেস, প্রোভাইডেড দ্যাট, তার মানে কারণ, শর্ত। ফলাফল, ফলাফল মানে কি হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস, তার মানে কারণ, শর্ত, ফলাফল অথবা ডাব্লিউএস ওয়ার্ড যদি মাঝে থাকে, এই কনজাংশনগুলোকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। এই সাবঅর্ডিনেট কনজাংশনের আগেও সাবজেক্ট ভার্ব থাকবে, পরেও সাবজেক্ট ভার্ব থাকবে, তাহলেই কমপ্লেক্স সেন্টেন্স। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। সাবঅর্ডিনেট কনজাংশনগুলোকে আমি ডিটেলস দিয়েছি, কারণ এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো জানলে তোমরা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ, কোনটা প্রিন্সিপাল ক্লোজ, এই কনজাংশনযুক্ত অংশটাই হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এর পরের অংশটা কি ক্লোজ? তোমার হলো মেইন বা প্রিন্সিপাল ক্লোজ। দেখো হলো সো দ্যাট আছে এখানে দেয়া, এরপরে একটা ক্লোজ আছে, তার মানে এইটা হলো তোমার সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো এখানে ইফ আছে, এর ইফ প্রথমে আছে, তার মানে প্রথমে যদি এই ওয়ার্ডগুলো থাকে এইটা সাবঅর্ডিনেট, যদি শেষে থাকে তাহলে শেষেরটা সাবঅর্ডিনেট। তারপরে দেখো যে হলো অ্যাজ, অ্যাজ শুরুতে আসে, তার মানে শুরুটা সাবঅর্ডিনেট, তারপরে এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এরকম করে যে দেখো দেন আছে, দেনের পরেরটা হলো কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ, আগেরটা কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এগুলো তোমরা ভালো করে দেখো। তাহলে আমরা শিখলাম নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, শিখবো হলো সাবঅর্ডিনেট ক্লোজগুলো দেখে। এই এখন দেখলাম যে আমরা হলো কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ, কোনটা প্রিন্সিপাল ক্লোজ। তারপরে এর পূর্বে আমরা দেখেছি ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, আবার তো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স একসাথে পড়লামই। তো ধন্যবাদ, তোমরা ক্লাসগুলো ভালো করে করো। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আনোয়ারুল স্যার এবং ফেসবুক পেজ ইংলিশ উইথ আনোয়ারুল স্যারের সাথে থাকো। যদি কোনো ভিডিও কোয়ালিটি থাকে আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা সবাই